আসসালামু আলাইকুম। একটা কথা বলে দেই এবং সেটা চোখটা বন্ধ করে লিখে রাখেন। ডারউইনের মাটিতে বছরের এই সময়টাতে ৬ নম্বর, ৭ নম্বর, ৮ নম্বর ব্যাটসম্যান, লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানদের ভূমিকাটা সবচাইতে গুরুত্বপূর্ণ। মেহেদী হাসান মিরাজ অলরেডি প্রস্তুতি ম্যাচে একটা সেঞ্চুরি করে সেই ব্যাপারে একটা আগাম বার্তা দিয়েছেন। কিন্তু আপনি যদি ট্র্যাডিশনালি ডারউইনের উইকেটের ব্যাপারে চিন্তা করেন, বিশেষ করে বছরের এই সময়টাতে যেরকম ড্রাই কন্ডিশন থাকে, একেবারে শুরুর দিকে যখন বলটা হার্ড থাকছে ওই টাইমটাতে পেস বোলাররা একটু এক্সট্রা বিট অফ বাউন্স অ্যান্ড ক্যারি আদায় করতে পারেন। কিন্তু আফটার দ্যাট অ্যাজ সুন অ্যাজ দ্য ম্যাচ প্রোগ্রেসেস, একটা দিনের দ্বিতীয় সেশনে যখন খেলাটা চলে যায়, স্পিনাররা বেশ ভালো করতে থাকেন, উইকেটটা অনেক বেশি মাত্রায় ড্রাই হতে থাকে, সূর্যের আলো যখন পড়ে বাতাসও একদিক থেকে থাকে এবং সেই জায়গাটায় ব্যাটসম্যানদের জন্য বিশেষ করে যেটা দেখা যায় যে প্রথম সেশনেই ওই ৩-৪টা উইকেট যখন পড়ে যায়, এরপরে যখন ৬, ৭ বা ৮ নম্বর ব্যাটসম্যান যখন ব্যাটিং করতে নামেন কিংবা দ্বিতীয় দিন যখন খেলা যায়, এই সময়টাতে আসলে ব্যাটসম্যানরা বেটার ব্যাটিং করতে পারেন কিংবা ৬, ৭ বা ৮ নম্বর ব্যাটসম্যানের জন্য আসলে এখানে খুব ভাইটাল রোল আছে। আমি গত বছর যখন শ্রীলঙ্কা এ এবং অস্ট্রেলিয়া এর মধ্যকার ডারউইনে ৪ দিনের ম্যাচ হয়েছে, আমি যদি আপনাদেরকে একটু স্কোর কার্ডটা লক্ষ্য করে দেখাই, তাহলে শ্রীলঙ্কার প্রথম ইনিংসটা যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, তাহলে এখানে খেয়াল করে দেখবেন শ্রীলঙ্কার প্রথম ইনিংসের সর্বোচ্চ রানটা এসেছে সোনাল দিনুশার ব্যাট থেকে, যিনি মূলত একজন অলরাউন্ডার, ব্যাটিং করতে নেমেছিলেন ৬ নম্বরে, ১০৫ করেছিলেন ১৪৮ বলে, ১০টা ৪ এবং একটা ছক্কা মেরেছিলেন। তার আগের ব্যাটসম্যানরা কিন্তু ইনিশিয়ালি খুব বেশি থিতু হতে পারেন নাই। ৭ নম্বর ব্যাটসম্যান বিষাদ রান্দিকা, তিনি ২৭ রান করেছিলেন। ৮ নম্বর ব্যাটসম্যান ইশিতা, তিনি করেছিলেন ৩৩ রান। তার মানে ৬, ৭ এবং ৮ নম্বর ব্যাটসম্যানকে কিন্তু আমরা রান করতে দেখেছি এর আগে ডারউইনের মাটিতে। আপনি এই ম্যাচটাতেও দেখলেন কিন্তু খুব ভালো মতো যে মেহেদী হাসান মিরাজ তিনি কিন্তু একটা সেঞ্চুরি করেছেন। দ্বিতীয়ত, আপনি যদি অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসটা চিন্তা করে এখানেও খেয়াল করে দেখবেন যে ৬ নম্বর ব্যাটসম্যান ছিলেন লিয়াম স্কট, যিনি ৯৪ রান করেছিলেন। ৭ নম্বর ব্যাটসম্যান জশ ফিলিপি, তিনি ৮৫ রান করেছিলেন। মিচেল পেরি ৮ নম্বর ব্যাটসম্যান, তিনি ৬১ রান করেছিলেন। সো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বলটা হার্ড থাকলে তখন কিছুটা এরকম ড্রপ ইন উইকেটে ব্যাটসম্যানদের জন্য একটু ডিফিকাল্ট ফেজ ক্রিয়েট হয়, কিন্তু ব্যাটসম্যানদের আসল কাজটা বা আপনি বড় রান করার জায়গাটা আসলে পাবেন ৬, ৭ বা ৮ নম্বর ব্যাটসম্যান একটু খেলা প্রোগ্রেস হলে। সো ইনিশিয়ালি যদি আমরা চিন্তা করি, অস্ট্রেলিয়ার যে টাইপের বোলাররা আছেন, এই টাইপের বোলারদের এগেইনস্টে ইনিশিয়াল ১, ২, ৩, ৪ আমি ধরছি যে খুব বেশিক্ষণ হয়তো বা সার্ভাইভ করতে পারবে না প্র্যাকটিক্যালি, কিন্তু যতক্ষণই তারা সার্ভাইভ করেন না কেন, তারা যদি কিছু রান তুলে দিয়ে যেতে পারেন। মায়ের ওষুধের টাকাটা দিও। নিয়ে নিও। সে কখন থেকে বলছো নিও নিও, দিবাটা কখন? তুমি যখন বলো দিও, আমি তখন করি নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। এই তোমার নিও। তাহলে আমার মোবাইল বিলটাও দিও। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। প্রথম ৪ জন ব্যাটসম্যান যদি ১০০-র মতো রান তুলে দিয়ে যেতে পারেন, মানে প্রথম ৪ জন ব্যাটসম্যান মিলে যদি রানটা ১০০ ক্রস করতে পারেন, সেটা একটু অ্যাটাকিং ইনটেন্টে ব্যাটিং করে হোক কিংবা যেভাবেই হোক, আফটার দ্যাট বাংলাদেশ দলের লোয়ার অর্ডার ব্যাটসম্যান বা লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানদের কিন্তু প্রাইম ডিউটিতে থাকবে। সেটা মেহেদী হাসান মিরাজ বলি, লিটন কুমার দাস বলি, আমি জানি না ওই জায়গাটায় বাংলাদেশ একটা এক্সট্রা ব্যাটসম্যান নিয়ে খেলবে কিনা, কারণ এই ম্যাচগুলোতে কিন্তু স্পিনারদের ভূমিকাটা গুরুত্বপূর্ণ থাকবে। নেইথান লায়ন পরের দিকে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এখানে কিন্তু অস্ট্রেলিয়ার সেই প্যাড বা ওয়াকার মতো টিপিক্যাল ট্রেডিশনাল বাউন্সি উইকেট থাকবে না। এই জায়গাটায় ড্রাই সারফেস উইকেট আরও ড্রাই হতে থাকবে। নেইথান লায়ন উইল ক্রিয়েট ইম্প্যাক্ট এবং হি উইল প্লে দ্য মোস্ট ভাইটাল রোল ফর অস্ট্রেলিয়া। সো ওই জায়গাটায় স্পিন ভালো ডিল করতে পারে। কোন ব্যাটসম্যান সেই জায়গাটায় থাকবেন, মেহেদী হাসান মিরাজের সঙ্গে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট টিমটাকে কিভাবে আসলে সাজাবে, এবং ডেফিনেটলি তাইজুল ইসলাম উইল অলসো হ্যাভ টু কন্ট্রিবিউট উইথ দ্য ব্যাট, তাকেও ব্যাট হাতে কন্ট্রিবিউট করতে হবে। বাংলাদেশ টিমটাকে আসলে কিভাবে সাজাবে, তারা কি ২ পেসার ২ স্পিনার তার সাথে একটা এডিশনাল ব্যাটসম্যান নিয়ে খেলবে কিনা। আমি কেন ওই জায়গাটার কথাটা বলছি, সৌম্য সরকার মাইট প্লে আ ভাইটাল রোল। প্র্যাকটিস ম্যাচে সৌম্য সরকারকে ৮-এ ব্যাটিং করানো হয়েছে, সৌম্য মিডিয়াম পেস বোলিংটাও করতে পারেন। সো সৌম্য যদি আসলে টপ অফ দ্য অর্ডার ব্যাটিং করেন ওই জায়গাটাতে, ইট উইল ক্রিয়েট অ্যানাদার অপরচুনিটি যে আপনি ইবাদতকে ড্রপ করে আপনি মাঝখানে একটা ব্যাটসম্যান খেলাতে পারেন, যিনি হয়তো বা স্পিনটাকে ভালো ডিল করতে পারেন। ওয়েদার ইট ক্যান বি জাকের আলী অনেক, অর ইট ক্যান বি অমিত হাসান, আপনি একটা এক্সট্রা ব্যাটসম্যান কিন্তু সেই জায়গাটায় অ্যাড করতে পারেন। অর আপনি যদি সাদমানকে দিয়েও খেলান,
সৌম্য সরকার মাইট বি আ ব্যাটসম্যান যিনি হয়তোবা লোয়ার মিডল অর্ডারে ভূমিকা রাখতে পারেন। আই এম টকিং বিকজ অফ দ্য কন্ডিশন। অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন বাংলাদেশের লোয়ার মিডল অর্ডারটাকে বা মিডল অর্ডারের শেষের এই জায়গাটাকে এটাকে স্ট্রং করাটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। কারণ যত সময় যাবে প্রথম সেশনটার পরে আমার কাছে মনে হয় যে ইট উইল বি ইজিয়ার ফর দ্য ব্যাটার্স টু ব্যাট, এবং ডারউইনের কন্ডিশন সেটাই সবসময় দেখিয়েছে। আমি এর আগের ইনিংসের মানে এর আগের যে টেস্ট ম্যাচটা হয়েছিল অস্ট্রেলিয়া এ এবং শ্রীলঙ্কা এর মধ্যে, সেটার প্রেক্ষাপটেও বললাম। এবং আপনি এইখানে যদি খেয়াল করে দেখেন যে আফটার দ্য ইনিশিয়াল স্ট্রাগল মেহেদী হাসান মিরাজ প্লেড কমফোর্টেবলি, এবং এই জায়গাটায় তাকে যদি আসলে একটু কন্ডিশনটা বুঝে কেউ কন্ট্রিবিউট করতে পারেন, লিটন কুমার দাস সেই জায়গাটা থাকেন, সঙ্গে আরও একজন ব্যাটসম্যান যদি থাকেন, তাইজুল ইসলাম যদি ব্যাট হাতে একটু ভালো কন্ট্রিবিউট করেন, ম্যাচের পার্থক্যটা কিন্তু আসলে লোয়ার মিডল অর্ডার গড়ে দিতে পারে বলে আমার বিশ্বাসের জায়গা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।